আচ্ছা, আজকে আমাদের আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায়ের ক্লাস 11 পঞ্চম অধ্যায়ের সংবিধান প্রণয়ন ও দর্শন, মানে সংবিধান, ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হয়েছে সেই চ্যাপ্টার থেকে ফিফথ অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে আমরা সর্বাধিক একদম 60টা ইম্পর্টেন্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ যেগুলো সম্ভাব্য পরীক্ষায় আসার মতো, কেন এই চ্যাপ্টার থেকে একদম চাকরির পরীক্ষার জন্য সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করবে, এই কোশ্চেনগুলো করলে সমস্ত চাকরির পরীক্ষা, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, পিএসসি, সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসবে। তো দেখে নাও, এই পঞ্চম অধ্যায়টা তোমাদের সিলেবাসের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, সংবিধান, ভারতের সংবিধান কিভাবে তৈরি হয়েছে। তাহলে আমরা দেখি প্রশ্নগুলো কীরকম। তাহলে ভারতের সংবিধান আলোচনায় আগের দিন মূল ভিডিওটা আছে, বিস্তারিত আলোচনা হয়েছে, ওই ভিডিও দেখার পরে কিন্তু এই কোশ্চেনগুলো মুখস্থ করবে। 1929 সালে লাহোর অধিবেশনে কী দাবি করা হয়? যে পূর্ণ স্বরাজের দাবি করা হয়। যে ভারত 1929 সাল মানে কখন ব্রিটিশরা আমাদের দেশে কিন্তু রাজত্ব করছিল, তখন আমাদের শাসন করছিল কারা? ব্রিটিশরা। তাহলে আমরা তখন স্বাধীনতা পাইনি। স্বাধীনতা কবে পেয়েছি? 1947 সাল। তাহলে 1929 সালে প্রথম কিসের দাবি তোলা হয়? পূর্ণ স্বরাজ, যে আমাদের পুরো স্বাধীনতা চাই, ঠিক আছে। তারপরে গিয়ে ভারতের প্রথম সংবিধানের ধারণা কে দেয়? আগের দিন বলে দেওয়া আছে, ভালো করে দেখবে, 1934 সালে এম.এন. রয়। আচ্ছা, তারপরে গিয়ে ব্রিটিশ সরকার কবে ভারতের সংবিধান তৈরির দাবি মেনে নেয়? 34 সালে এম.এন. রয়ের কথায় তো আর সংবিধান তৈরি হবে না। তাহলে জাতীয় কংগ্রেস থেকে প্রথমে কি তোলা হয়? ইংরেজদের কাছে দাবি তোলা হয়, ঠিক আছে। জাতীয় কংগ্রেসের তখন সভাপতি ছিল কে? জওহরলাল নেহরু। জাতীয় কংগ্রেস থেকে দাবি তোলা হয় ব্রিটিশদের একটা সংবিধান আমাদের দেওয়া হোক। তখন ব্রিটিশ সরকার ভারতের সংবিধান তৈরির দাবি কবে মেনে নেয়? 1940 সালের আগস্ট অফারে। 1940 সালের 8ই আগস্ট, একে বলা হয় কি 8ই আগস্ট, ঠিক আছে। এই 8ই আগস্টের, এই 1940 সালের 8ই আগস্ট, এই 8ই আগস্টে, 8ই আগস্ট এই 1940 সালে ব্রিটিশ সরকার মেনে নেয় যে ভারতের সংবিধান দেওয়া হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ সরকার মেনে নিল কেন? ব্রিটিশ সরকার মানল, তার কারণটা কি? বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 থেকে 45। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে শুরু হয়? 1939। এই 1939 থেকে আর 45-এ শেষ হয়। তাহলে ভালো করে ভাবো, লক্ষ্য করো, 1939 সালে ব্রিটিশ সরকার কেন ভারত থেকে 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলার, জার্মানির হিটলার কাদের পিছনে লেগে আছে? ব্রিটিশ সরকারের পিছনে। তাহলে একদিকে অক্ষশক্তি কারা? জার্মানি, ইতালি, এরা, জাপান। আর মিত্রশক্তি কারা কারা ছিল? মিত্রশক্তিতে ব্রিটেন, ফ্রান্স, ইউএসএসআর, এরা। এইবারে এদেরকে যখনই জার্মানির হিটলার ব্রিটিশদের আক্রমণ করছে, ব্রিটিশরা কী করেছে? 1939 সালের ওই পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব সৈন্য কিন্তু কোথা থেকে নিয়ে গেছে? ভারত থেকে। তাহলে এই ভারত থেকে সৈন্য নিয়ে যাওয়ার জন্য 1940 সালে কিন্তু ভারতীয়দের এটা কি দেওয়া হয়? অফার দেওয়া হয় যে হ্যাঁ, আরও অনেক কিছু বলা হয়, কিন্তু এখানে আমরা এটুকুই জানবো যে এই সময় মেনে নেয় ব্রিটিশ সরকার যে ভারতে একটা সংবিধান তৈরি করা হবে। এটুকু এত বিস্তারিত বললাম, আগের দিনও বলেছি, তাও জেনে নাও। 1940-এ ব্রিটিশ সরকার মেনে নিল যে ভারতে একটা সংবিধান দেওয়া হবে। তারপরেই ভারতে ব্রিটিশ সরকার তো কাউকে পাঠাবে। ব্রিটিশ সরকার কাকে পাঠালো? ক্রিপস মিশন। ক্রিপস মিশন কবে ভারতে আসে? 1942 সালে। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1942 সালে কে আসে ভারতে? ক্রিপস মিশন। কিন্তু ক্রিপস কী হয়ে যায়? ক্রিপস মিশন ব্যর্থ হয়ে যায়। ব্রিটিশ সরকার ভারতে পাঠায় ক্রিপস মিশনকে, যে স্ট্যাফোর্ড ক্রিপস আসে, এসে কি হয় যে ভারতে সংবিধান তৈরি করার চেষ্টা করে। কিন্তু সেই সংবিধানটা কেউ, গান্ধীজি থেকে শুরু করে কেউ মেনে নেয়নি, কারণ অখণ্ড ভারতের একটা সংবিধান ক্রিয়েট করা চেষ্টা করেনি। ক্রিপস কী বলেছিল? ক্রিপস বলেছিল যে একটা ব্রিটিশ শাসিত প্রদেশের একটা সংবিধান বানানো হোক, তারপরে দেশীয় রাজ্যসমূহগুলো চাইলে তাতে আসতে পারবে, সংযুক্ত হতে পারবে, আর তারা যদি না চায়, তারা নিজেদের মতো শাসন করবে, সেটাও তারা করতে পারবে। এই রকম অবস্থায় গান্ধীজি কিন্তু ভেবেছিল যে তাহলে ভারত, গোটা ভারত, অখণ্ড ভারত কিন্তু কখনোই থাকবে না। সংবিধানটাই যদি ভাগ হয়ে যায়, তার জন্য গোটা ভারতের জন্য কি দরকার? একটাই সংবিধান দরকার। তাহলে ক্রিপস ব্যর্থ হয়ে গেল। গান্ধীজি সমালোচনা করলো ক্রিপসকে, যে পোস্ট ডেটেড চেক। গান্ধীজি কি সমালোচনা করলো? ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক কে বলেছিল? মহাত্মা গান্ধী, ঠিক আছে। এটা তাহলে মনে রাখবে। তাহলে এই কোশ্চেনগুলো এরকমভাবে মুখস্থ রাখবে, তাহলে গিয়ে আমরা বুঝতে পারবো
এরপরে দেখো নেক্সট দেখো ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? যখনই ক্রিপস মিশন ব্যর্থ হয়ে গেল 42-এ, তারপরে আবার কাকে পাঠানো? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে 1946 সাল, 45-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ, উইনস্টন চার্চিল পদত্যাগ করে ফেলেছে। তারপরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হয় ক্লিমেন্ট এটলি। এটলি এসে লেবার পার্টি ছিল, ক্লিমেন্ট এটলি এসে ভারতের স্বাধীনতা দেওয়ার জন্য অনেকাংশে এগিয়ে থাকে যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। তো তারপরেই কাকে পাঠানো হয় ভারতে? ক্যাবিনেট মিশনকে। এটা সব থেকে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্যাবিনেট মিশন কবে ভারত আসে? 1946। এইখানে কী হবে? এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কী হবে? 1946। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946-এ। ক্যাবিনেট মিশনের কতজন সদস্য? 3 জন সদস্য, প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার আর ক্রিপস। তাহলে ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা, এই ক্যাবিনেট মিশন এসে প্রথমে কিন্তু সব ভারতের সংবিধান তৈরি করেনি। ক্যাবিনেট মিশন এসে প্রথমে বলেছে ভারতের সংবিধান কারা তৈরি করবে? ভারতীয়রাই তৈরি করবে। তাহলে ভারতীয়রা যদি তৈরি করতে চায় তাহলে প্রথমে এসে ওরা কী তৈরি করে? গণপরিষদ। আমরা আগের দিন বারবার বলেছি, তো গণপরিষদ তৈরি করে কী হবে? যে ভারতের সব জায়গা থেকে প্রতিনিধি আসুক, গোটা ভারত থেকে একজন করে প্রতিনিধি আসুক, দিয়ে ওখানে আলোচনা হোক যে ভারতের সংবিধান কীভাবে তৈরি করবে, তারাই তৈরি করবে। তাই ক্রিপস মিশন এসে প্রথমে, এই ক্যাবিনেট মিশন এসে প্রথমে কী তৈরি করে? প্রথমে গণপরিষদ তৈরি করে। ঠিক আছে, তাহলে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা কত? 3 জন। অসুবিধা নেই। 3 জন কে কে? ক্যাবিনেট মিশন কোন ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য কে কে? প্যাট্রিক লরেন্স, আলেকজান্ডার আর স্ট্যাফোর্ড ক্রিপস। এইবারে ক্যাবিনেট মিশন কোন সংস্থা গঠন করার প্রস্তাব দেয়? এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসবে এই কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ। ক্যাবিনেট মিশন কোন সংস্থা গঠন করার প্রস্তাব দেয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ। এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে সংবিধান তৈরি করার আগে, ভারতের সংবিধান তৈরি করার আগে ব্রিটিশরা তৈরি করবে না, তৈরি করবে কারা? ভারতীয়রাই। আর সেই জন্য কি দরকার? একটা সংবিধান সভা দরকার, তার নাম কি? গণপরিষদ। তাহলে ক্যাবিনেট মিশন এসে সংবিধান তৈরি করে না, কি তৈরি করে? একটা সংবিধান সভা, মানে একটা গণপরিষদ তৈরি করে, যেখানে ভারতের সমস্ত সদস্যরা আসবে, প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবে। তাহলে তারপরে ভোট হবে। দেখো আস্তে আস্তে বলেছি, আগের দিনও বলেছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলা হয়। ঠিক আছে, ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিল? প্যাট্রিক লরেন্স। এগুলো মোটামুটি তোমরা মুখস্থ করে ফেলবে। এরপরে গিয়ে দেখো গণপরিষদ তৈরি হচ্ছে। গণপরিষদের টোটাল সিট কতগুলো আছে? 389 জন। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গণপরিষদে 389। যদি বলা হয় গণপরিষদে ভারতের সব জায়গা থেকে প্রতিনিধি আসবে, তাহলে তো সবাই চলে আসবে। সেই জন্য সিট অ্যালটমেন্ট করা হয় কীরকম? প্রতি 3 লাখ জনগণের জন্য একজন করে, কি হয়? এই 3 লাখ না, প্রতি 10 লাখ জনগণের পেছনে একজন করে সদস্য নির্বাচিত হয়। তো একজন করে সদস্য ঠিক করা হয় সিট। তাহলে 389টা সিট হয় তখনকার দিনে। কত? প্রতি 10 লাখে একজন করে সদস্য। ঠিক আছে, একজন করে প্রতিনিধি থাকবে। গণপরিষদের টোটাল সিট কত? 389। 389 তখনকার দিনে দুটো পার্টে ভাগ করা ছিল, যেখানে ব্রিটিশরা ডিরেক্ট শাসন করত, আর কিছু প্রভিন্স ছিল যেখানে দেশীয় রাজ্যসমূহ ছিল। এই 93 ছিল কিন্তু দেশীয় রাজ্যসমূহ। 93টা দেশীয় রাজ্যসমূহ ছিল। তখনও দেশ কিছু রাজারা শাসন করছে, সেখান থেকে ব্রিটিশরা কী করতো? কর নিয়ে নিত, কিন্তু শাসন করতো কারা? রাজারাই। এরকম কতগুলো দেশীয় রাজ্য ছিল? 93টা। আর 296টা ব্রিটিশ প্রভিন্স। ঠিক আছে, তাহলে এই সিটগুলোর মধ্যে ভোট হয়। তো এই সিটগুলোর মধ্যে তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে, ব্রিটিশ শাসিত প্রদেশ কতগুলো ছিল? 296 সিটে ভোট হয়। 296 সিটে যদি ভোট হয়, ভোট হলে সেই ভোটে তখনকার দিনে মেন পার্টি কে ছিল? জাতীয় কংগ্রেস। তাহলে জাতীয় কংগ্রেস কতগুলো পায়? 208টা সিট। আর মুসলিম লীগ পায় 73টা সিট। ঠিক আছে, আর বাকি 15টা পায় অন্যান্যরা কটা পায়? বাকি 15টা। এইভাবে 296 সিট অ্যালটমেন্ট হয়। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবার আমরা দেখি গণপরিষদের মোট আসন সংখ্যা কত? 389টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 389টি আসন সংখ্যা টোটাল। গণপরিষদ কীভাবে আসনগুলো বন্টন হয়েছে বুঝতে পেরেছো তো? কীভাবে আসনগুলো অ্যালটমেন্ট করা হয়েছে? আচ্ছা, গণপরিষদে ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে কতটি আসন, মানে কটা আসন নির্বাচিত হয়? 296টি আসন। আচ্ছা, গণপরিষদের দেশীয় রাজ্যগুলোর সাথে থেকে কটা আসন? 93টা। আর 296 আসনের মধ্যে জাতীয় কংগ্রেস কতগুলো আসন পায়? 208টি আসন পায়। ঠিক আছে, তারপরে গিয়ে নির্বাচনে মুসলিম লীগ কতগুলো আসন পেয়েছিল? 73টি পেয়েছিল। এই কোশ্চেনগুলো তোমরা এটুকু পড়লেই আনসার হয়ে যাবে, আগের দিনের ভিডিও দেখলে তোমরা পেরে যাবে। ঠিক আছে, এরপরে দেখি গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়?
গণপরিষদের প্রথম অধিবেশনে দেখো গণপরিষদ ক্রিয়েট হয়ে গেল, 389 জন পাওয়া গেল, 389 জন, ঠিক আছে, 389 জন সদস্য পাওয়া গেল। এবার 389 জন সদস্যর মধ্যে ভালো করে বোঝো, মুসলিমরা কটা পেয়েছিল? 73টা। তো মুসলিম লীগ কিন্তু কত সাল? 46 সাল। মুসলিম লীগ জানতেই পেরে গেছিলো পাকিস্তান প্রস্তাব কিন্তু অলরেডি পাস হয়ে গেছে, তাই মুসলিম লীগ কিন্তু ভারতের সংবিধান তৈরি করার জন্য মুসলিম লীগ জয়েন করেনি। তাহলে গণপরিষদে টোটাল সিট সংখ্যা তখন থেকে গেল কতগুলো? 389টা না, 299টা। কতগুলো থেকে গেল? 299টা সিট কিন্তু থেকে গেল গণপরিষদে। তার মধ্যে থেকে প্রথম অধিবেশন ডাকা হলো, 299 জনই তো আর যেতে পারবে না, 299-এর মধ্যে প্রথম অধিবেশন ডাকা হলো, মানে মিটিং ডাকা হলো, সংবিধান কিভাবে তৈরি করা হবে, ভারতীয় সংবিধান তৈরি করার জন্য কি ডাকা হলো? অধিবেশন, মিটিং ডাকা হলো। তাহলে ওই মিটিংয়ে আলোচনা হবে ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হবে। সেই জন্য যেদিন মিটিং ডাকা হলো প্রথম অধিবেশন, মিটিংটাকে কি বলা হয়? অধিবেশন। তো ওই অধিবেশনটা কোথায় বসেছিল? দিল্লির কনস্টিটিউশন হল, দিল্লিতে মিটিং ডাকা হয়। ওই অধিবেশনে সবাই যায়, ম্যাক্সিমাম জন যায়, কিন্তু বা কিছুজন যেতে পারে না। টোটাল সদস্য কতজন যেয়ে পৌঁছায়? 207 জন। প্রথম মিটিং যে হয় কতজন যেয়ে পৌঁছায়? 207 জন। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে গিয়ে দেখা যাক কী হয়। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন ডাকা হয় 9 ডিসেম্বর, ঠিক আছে, 1946। প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অধিবেশনে কারা বয়কট করেছিল? মুসলিম লীগ বয়কট করেছিল। একদম প্রথম অধিবেশন কতজন সদস্য উপস্থিত ছিলেন? প্রথম অধিবেশনে 207 জন 299 জনের মধ্যে, ঠিক আছে। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে হয়? সচ্চিদানন্দ সিনহা, একদম সব থেকে বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু অস্থায়ী। গণপরিষদের প্রথম সভাপতি যদি জিজ্ঞাসা করে, সচ্চিদানন্দ সিনহা, কিন্তু অস্থায়ী সভাপতি সেও সচ্চিদানন্দ সিনহা। দুদিন পরে স্থায়ী সভাপতি হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্থায়ী সভাপতি যদি কোশ্চেন আসে, স্থায়ী সভাপতি গণপরিষদের প্রথম, তখন কিন্তু রাজেন্দ্র প্রসাদ হবে, এটা যেন মাথায় থাকে তোমাদের, ঠিক আছে। এরপরে দেখা যাক গণপরিষদের স্থায়ী সভাপতি কবে হয়? 11ই ডিসেম্বর, দুদিন পরে। 9 ডিসেম্বরের পরে 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়? গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয় 11ই ডিসেম্বর। এটা রিপিট হয়ে গেছে। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে হয়? রাজেন্দ্র প্রসাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয় রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইনিই কিন্তু প্রথম ভারতের রাষ্ট্রপতি হয়। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের দুজন সহসভাপতি এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় আর ভি.টি. কৃষ্ণমাচারী। এই হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় কিন্তু তোমাদের কোশ্চেন আছে, গণপরিষদের সহসভাপতিকে? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, এটা যেন মাথায় থাকে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টাকে? লিগ্যাল অ্যাডভাইজার বি.এন. রাও। ভেরি ভেরি, প্রথম খসড়া সংবিধান, মানে বিভিন্ন দেশ ঘুরে একটা খসড়া সংবিধান তৈরি করে কিন্তু বি.এন. রাও, এটা যেন মাথায় থাকে। এই বি.এন. রাও কিন্তু সবসময় পিছনে থেকে গেছে, আম্বেদকর সামনে চলে এসছে, কিন্তু বি.এন. রাও কিন্তু খসড়া সংবিধান রচনা করে, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে খসড়া সংবিধান রচনা করে কে? বি.এন. রাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, তারপরে দেখা যাক যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত। দেখো এই জিনিসটা, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, অবজেক্টিভ রেজুলেশন কী জিনিস? এটা হচ্ছে তার দুদিন পরে 13ই ডিসেম্বর অবজেক্টিভ রেজুলেশন দেয় জওহরলাল নেহরু। তখনকার দিনে জওহরলাল নেহরু কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে, এটা কিন্তু একদম ফিক্সড, ঠিক হয়ে গেছে যে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হচ্ছে। জওহরলাল নেহরু ভাষণ দেয় যে আমাদের ভারতকে কী হচ্ছে, আমরা ভারতের জনগণ, প্রত্যেকটা সরকারি বই খুলে দেখবে যে প্রস্তাবনা নামে একটা জায়গা আছে, পাতা উল্টে দেখবে প্রথম দিকে প্রস্তাবনা, ওই ভাষণটাই কে দিয়েছিল? জওহরলাল নেহরু। যে আমাদের সংবিধান তৈরি করার উদ্দেশ্যটা কি, সেই জন্য। তো জওহরলাল নেহরু এই অবজেক্টিভ রেজুলেশন কবে দেয়? 13ই ডিসেম্বর। কবে দেয়? 13ই ডিসেম্বর। কে দেয়? উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কে দেয়? জওহরলাল নেহরু। একটা ভাষণ দিয়েছিল। পরবর্তীকালে এটাই কি হয়, এই ভাষণটাই পরবর্তীকালে কিন্তু অ্যাডপ্ট করা হয় সংবিধানের প্রস্তাবনায়, এটা যেন মাথায় থাকে। সংবিধানের প্রস্তাবনায় কোনটা অ্যাডপ্ট হয়? এই যে জওহরলাল নেহরু যে ভাষণটা দিয়েছিল, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন, ঠিক আছে, মাথায় থাকে যেন এই কোশ্চেনটা। উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাবটি কবে পেশ হয়? 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর। পরবর্তীকালে সংবিধানে এটি কী হিসাবে যুক্ত হয়? সংবিধানের প্রস্তাবনা। কোশ্চেন আসে কিন্তু। ভারতের সংবিধানের প্রথম খসড়া কে তৈরি করে? বলেছিলাম বি.এন. রাও প্রথম খসড়া তৈরি করে। তারপরে গিয়ে খসড়া কমিটি তৈরি হয়। তারপরে কি তৈরি হয়? একটা খসড়া কমিটি। সেই খসড়া কমিটির চেয়ারম্যান হয় বি.আর. আম্বেদকর। খসড়া কমিটি
কবে তৈরি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 29 আগস্ট 1947, খসড়া কমিটি। মানে এবার সংবিধানে আলোচনা কমপ্লিট হয়েছে, সংবিধানে আলোচনা করার পরে বলছে এবার সংবিধানটা লেখার কাজ, ড্রাফট করার কাজ কাকে দেওয়া হবে, সেই জন্য একটা খসড়া কমিটি তৈরি করা হয়, মানে ড্রাফটিং কমিটি, ইংলিশে কী বলা হয়, ড্রাফটিং কমিটি। সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে হয়, বি.আর. আম্বেদকর। তখনকার দিনে কিন্তু বিরাট এডুকেটেড পারসন। তাহলে রামজি আম্বেদকর, বি.আর. আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকরকে দায়িত্ব দেওয়া হয় 7 জন সদস্য। টোটাল সদস্য ড্রাফটিং কমিটি কতজন থাকে, 7 জন সদস্য। 7 জন সদস্য ডক্টর বি.আর. আম্বেদকর, কৃষ্ণস্বামী আইয়ার, গোপালস্বামী আয়েঙ্গার, এস.এ. সাদুল্লাহ, কে.এম. মুন্সি, ঠিক আছে, এছাড়াও ডিপি খৈতান, মাধব রাও, আর এরা পরবর্তীকালে টি.টি. কৃষ্ণমাচারী, এরা আসে। অত দরকার নেই, 7 জন সদস্য। কতজন সদস্য টোটাল, 7 জন সদস্য, এটা যেন মাথায় থাকে। এরপরে দেখো খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল, সভাপতি সহ মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7 জন, আম্বেদকরকে নিয়ে 7 জন সদস্য ছিল, ঠিক আছে। আর খসড়া কমিটির চেয়ারম্যান কাকে করা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর, এটা যেন মাথায় থাকে একদম। সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে। তারপরে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকরকে। খসড়া কমিটির প্রধান কাজ কি, খসড়া কমিটির প্রধান কাজ বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে সংবিধানের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, ভারতের স্বাধীনতার সময় লেবার পার্টির নেতা ক্লিমেন্ট এটলি ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতার সময় বলেছি আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল উইনস্টন চার্চিল, তারপরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্লিমেন্ট এটলি আসার পরে ভারতের স্বাধীনতার দরজা আরও খুলে যায়, পরিষ্কার হয়ে যায় যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। ভারতের সাপোর্টার ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে গিয়ে দেখি, তারপরে ভারতের সংবিধান তৈরি করতে মোট কত সময় লেগেছিল। ভারতের সংবিধান 2 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান তৈরি করতে কত বছর সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন। এত ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন আসে, তবু একটা আইডিয়া করে নাও। 47-এ শুরু হয়, 47-এর পরে কত, 48, 49, 11 মাস মানে নভেম্বর। তাহলে নভেম্বরে কনস্টিটিউশন তৈরি হয়ে গেছিলো। 1949-এর 26শে নভেম্বর কনস্টিটিউশন তৈরি কমপ্লিট। 1949-এর 26শে নভেম্বর, 1949-এর 26শে নভেম্বর, এটা যেন মাথায় থাকে। এই যে এই ডেটটা কনস্টিটিউশন তৈরি হয়ে যায়, লেখা কমপ্লিট, কনস্টিটিউশন গণপরিষদ অ্যাডপ্ট করে নেয়। গণপরিষদ কী করে, কনস্টিটিউশন আম্বেদকরের টিম গণপরিষদকে দিয়ে দেয়, গণপরিষদ অ্যাডপ্ট করে কবে, 1949 সালের 26শে নভেম্বর। তাই 26শে নভেম্বর ভারতের কনস্টিটিউশন কী বলা হয়, কনস্টিটিউশন ডে। আমরা প্রত্যেক বছর সংবিধান দিবস কবে পালন করি, 26শে নভেম্বর, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। ভেরি ভেরি পরের রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে, ছাত্র হিসাবে এটা প্রত্যেকের জানা দরকার যে ভারতের সংবিধান কবে তৈরি হয়েছে। ভারতের সংবিধান কবে তৈরি হয়েছে, 1949 সালের 26শে নভেম্বর, এটা কিন্তু কেউ ভুলবে না তোমরা। আচ্ছা, তারপরে ভারতের সংবিধান তৈরি করতে প্রায় কত টাকা খরচ হয়েছিল, 64 লাখ টাকা। কোশ্চেনে এরকম খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জেনে রাখার জন্য প্রায় ওরকমই খরচা হয়েছিল। আজকের দিনে এটা প্রচুর টাকা, 1000 কোটি পেরিয়ে যাবে এরকম একটা ব্যাপার। ভারতের সংবিধান কেমন প্রকৃতির, ভারতের সংবিধান কেমন প্রকৃতির, ভারতের সংবিধান এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আমরা জানি বিশ্বের বৃহত্তম, আগের চ্যাপ্টারে করেছি, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কোনটা, ভারতের সংবিধান কেন লিখিত সংবিধান, ভারতের সংবিধানে আর্টিকেল, মূল সংবিধান কতগুলো আর্টিকেল ছিল, 395টা আর্টিকেল। কতগুলো পার্ট ছিল, 22টা পার্ট। আর কতগুলো শিডিউল ছিল, 8টা শিডিউল ছিল। এইগুলো আমরা জেনেছি আগের দিন ভিডিওতে। তা ভারতের সংবিধান কেমন প্রকৃতি, এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। আর সবথেকে ক্ষুদ্রতম লিখিত সংবিধানের নাম কি জানো কেউ, ভারতের নয়, বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। আর সবথেকে প্রাচীন সংবিধানও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এটা আগের ক্লাসে কিন্তু আমরা করিয়েছি, এটা যেন মাথায় থাকে তোমাদের, এটা 4 নম্বর অধ্যায়ের। আচ্ছা, ভারতীয় সংবিধান কি সম্পূর্ণ মৌলিক, না, ভারতের সংবিধান সম্পূর্ণ মৌলিক না। মৌলিক সংবিধান কাকে বলে, যেটা নিজে নিজে লেখা হয়েছে, নিজে কারুর কাছ থেকে টোকা হয়নি। তাহলে আমেরিকার সংবিধান হচ্ছে মৌলিক সংবিধান, আর ব্রিটেনের সংবিধান মৌলিক সংবিধান। কিন্তু ভারতের সংবিধান কি বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আমাদের যে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ভারত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, পার্ট 4, এটা কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। হ্যাঁ, তো আমাদের এই সংবিধানটা কী হয়েছে, মৌলিক নয়, মৌলিকতাবিহীন। মানে আমাদের সংবিধানটা কিন্তু অ্যাকচুয়ালি টোকা হয়েছে বিভিন্ন দেশের সংবিধান থেকে, এটা মাথায় যেন থাকে।
আচ্ছা, ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়। অসুবিধা নেই, এই কোশ্চেনগুলো আমরা মোটামুটি জেনেছি, আগের দিন ভিডিওতেও জানা হয়েছে, তোমরা দেখবে। এবার বলো, ভারতের সংবিধান কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়? 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 এরমভাবে কোশ্চেনটা আসে। আচ্ছা, বর্তমানে 26শে নভেম্বর দিনটিকে কী হিসাবে পালন করা হয়? সংবিধান দিবস হিসাবে। কী হিসাবে? সংবিধান দিবস। আচ্ছা, কোন অধিবেশনে ভারতের সংবিধান গৃহীত হয়? গণপরিষদের একাদশ অধিবেশনে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়। আর 2 মান্থ, ঠিক আছে, 2 মাসের ব্যবধানে সংবিধানকে কি করা হয়? কার্যকরী করা হয়। 2 মাস, নভেম্বরের পরে এই 26শে নভেম্বরের পরে ডিসেম্বর, জানুয়ারি, 26শে জানুয়ারি ভারতের সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কি হয়? কার্যকরী হয়। আচ্ছা, ভারতের সংবিধান সম্পূর্ণভাবে কবে কার্যকরী হয়? 26শে জানুয়ারি 1950 সালে। কার্যকর করার জন্য 26শে জানুয়ারির দিনটিকে কেন বেছে নেওয়া হয়েছিল? কারণ দেখো, 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেসের প্রথম স্বাধীনতা দিবস পালন হয়েছিল, সেই জন্যই 26শে জানুয়ারি। 1950 সালে 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আর প্রত্যেক বছর 26শে জানুয়ারি আমরা কি করি? প্রজাতন্ত্র মানে প্রজাদের হাতে হাতিয়ার চলে এলো। ভারতের সংবিধান প্রজাদের হাতে হাতিয়ার, মানে প্রজারা ক্ষমতাবান হয়ে গেল। ভালো করে বোঝো, আমাদের কাছে যদি পকেটে একটা সংবিধান থাকে, তাহলে আমরা সব রুলস রেগুলেশন সম্পর্কে জানতে পারবো। আমাদের কি নাগরিকদের কি মৌলিক অধিকার আছে, কি কি কর্তব্য আছে, আমাদের কি কি রাইটস আছে, লিবার্টি আছে, ইকুয়ালিটি আছে, এগুলো সমস্ত কিছু আমরা জানতে পারবো। তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার 3য় অধ্যায় আছে, 12 থেকে 35 নম্বর অধ্যায়। এই মৌলিক অধিকারগুলো যদি কেউ ক্ষুণ্ণ করে, তাহলে গিয়ে আমাদের বাক স্বাধীনতা, আমাদের বসবাস করার স্বাধীনতা, কোথাও সর্বত্র যাওয়ার স্বাধীনতা, এইগুলো যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবো, মানে সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকবে। তো ভারতের মৌলিক এইগুলো কোথায় লেখা আছে? সংবিধানে। তাই সংবিধান কিন্তু আমাদের জানা সবার দরকার। কিসের জন্য? এই সমাজে চলতে গেলেও সংবিধান, নাগরিকদের মৌলিক অধিকার কি কি আছে সেগুলো কিন্তু আমাদের জানা একদম দরকার। আর আমি আছি সেগুলো পরিষ্কার করে তোমাদের ক্লিয়ারলি বুঝিয়ে বুঝিয়ে মুখস্থ করাবো একদম। এরপরে আবার আসবে মৌলিক অধিকারগুলো, এই জন্যই পলিটিক্যাল সায়েন্স নেওয়া। ভালো করে দেখো, কার্যকর করার জন্য 26শে জানুয়ারি দিনটাকে কেন বাছা হয়? 1930 সালে 26শে জানুয়ারি কংগ্রেসের প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল। এরপরে দেখো, এরপরে আসে সংবিধানের মুখবন্ধ। হ্যাঁ, প্রিফেস কাকে বলা হয়? মুখবন্ধ সংবিধানের প্রস্তাবনাকে। প্রস্তাবনা একবার চেঞ্জ হয়, প্রস্তাবনাটাই হচ্ছে সংবিধানের মুখবন্ধ। প্রত্যেকটা সরকারি বইয়ে আছে, দেখে নেবে প্রথম পেজে খুলে প্রস্তাবনা লেখা আছে, আমরা ভারতের জনগণ, এইভাবে শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, প্রস্তাবনার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আজ পর্যন্ত প্রস্তাবনা কতবার সংশোধিত? মাত্র একবার, মাত্র একবার। কত সালে? 1976 সালে। দেখো, ভারতের সংবিধান এই যে, আর কততম সংবিধান সংশোধন? 42তম সংবিধান সংশোধনে 1976 সালে ভারতের প্রস্তাবনা একবার কি হয়? একবার খালি সংশোধন হয়েছে। সংশোধন হয়েছে কেন? কিভাবে সংশোধন হয় সংবিধান? দেখো, 368 ভারতের সংবিধানে একটা আর্টিকেল দেওয়া আছে 368, এখানে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান কি করা যায়? সংশোধন। তাহলে সংশোধন কীরকম? ধরো 50 সালে 1950-এর যে সংবিধান তৈরি হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সংবিধানে যদি কিছু রুলস চেঞ্জ না করা হয়, তাহলে তো সেটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে গিয়ে কি এত উন্নতি, এত ডেভেলপ করা যাবে? এই আজকের এআই এর যুগে দাঁড়িয়ে ভারতের ওই তখনকার দিনের সংবিধান এত অ্যাপ্রোপ্রিয়েট নাও থাকতে পারে মূল সংবিধানটা। তাই এটা রুলস করা হয়েছিল যে সময় সময়, যত সময় বদলাবে সংবিধানকে কি করা যেতে পারে? সংশোধন করা যেতে পারে, কিন্তু সেটা পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, ঠিক আছে। যেরকম আইন তৈরির প্রসেস, সংবিধান তৈরির প্রসেসও আমি আস্তে আস্তে বলবো, সব বোঝাবো। তো সংবিধান এরকমভাবে সংশোধন করা যাবে। তাই প্রথম ধরো 51-তে সংশোধন হচ্ছে, 52-তে হচ্ছে, 53-তে হচ্ছে, প্রত্যেক বছর সংশোধন হয়েছে। সংশোধন হতে 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 42তম সংবিধান সংশোধন যখন হচ্ছে, তখন কত সাল? 1976 সাল। সেই সংবিধান সংশোধনকেই সেখানেই প্রস্তাবনাটা একবার সংশোধন হয়। দিয়ে প্রস্তাবনাতে 3টে কথা অ্যাড হয়। প্রস্তাবনাতে কটা কথা অ্যাড হয়? 3টে কথা। তাহলে প্রস্তাবনাতে কী কী কথা অ্যাড হয়? সমাজতান্ত্রিক, সোশ্যালিস্ট, সেকুলার ধর্মনিরপেক্ষ, আর ইন্টিগ্রিটি সংহতি, এই 3টে কথা কত সালে অ্যাড হয় প্রস্তাবনায়? প্রস্তাবনা অ্যাডপ্ট করা হয় কত সালে? 1976 সালে 42তম সংবিধান সংশোধনে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেউ তোমরা ভুলবে না একদম। প্রস্তাবনা কবার সংশোধিত হয়? একবার সংশোধিত হয়। তাহলে গিয়ে দেখা যাক এরপরে কোশ্চেন। আচ্ছা, 42তম
42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় কোন 3টি নতুন শব্দ অ্যাড হয়? বারবার বললাম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। ঠিক আছে, সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। ধর্মনিরপেক্ষ কথার অর্থ কী? সেকুলার কথার অর্থ কী? রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, সব ধর্মই এখানে সমানভাবে, ভারতে কোনো নিজস্ব কোনো ধর্ম নেই, সব ধর্মের সমান অধিকার রয়েছে এখানে। আচ্ছা, সংবিধান সংশোধনের বিষয়টি কত নম্বর ধারায় উল্লেখ আছে? সংবিধান সংশোধনের বিষয়টি 368, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতকে প্রজাতন্ত্র বলা হয় কেন? আমরা প্রজাদের হাতিয়ার, প্রজাতন্ত্র, ভারতের একটা লিখিত সংবিধান আছে, সেই জন্য ভারতকে কী বলে? প্রজাতন্ত্র। দেখো, কারণ রাষ্ট্রের প্রধান যে রাষ্ট্রপতি, আর একটা জিনিস বুঝে নাও, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি বংশানুক্রমিক নয়। দেখো, আমাদের এখানে প্রজাতন্ত্র বলা হয়, ঠিক আছে, কারণ আমাদের যে রাষ্ট্রপতি আছে সেটা কি? তারা বংশানুক্রমিক নয়, কিন্তু বংশানুক্রমিক নয়। কিন্তু ব্রিটেনে দেখো, ব্রিটেনের রাজা বাড়েনি, প্রত্যেকবার বংশানুক্রমিকই হয়, তাই ব্রিটেনটাকে কী বলা হয়? রাজতন্ত্র বলা হয়। ব্রিটেনের এখনও কী বলা হয়? রাজতন্ত্র। কিন্তু আমাদের এখানে রাষ্ট্রপতি বিরাট কিছু ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতা না থাকলেও কী হবে? আমাদের দেশের শাসককে নামমাত্র শাসক হোক, কিন্তু সাংবিধানিক প্রধানকে রাষ্ট্রপতি, আর সেইটা সাংবিধানিক যে প্রধান সেটা কি বংশানুক্রমিক? মানে রাষ্ট্রপতির ছেলে কি রাষ্ট্রপতি হবে? না, আমাদের এখানে নির্বাচিত হয়। রাষ্ট্রপতি কীরকম নির্বাচিত? পরোক্ষভাবে কী হয়? নির্বাচিত হয়, রাষ্ট্রপতি ভোট হয়। ঠিক আছে, তো রাষ্ট্রপতি ভোট কীভাবে হয় সেটাও আমি পরে তোমাদের জানাবো। আচ্ছা, ভারতকে সেই জন্য কী বলা হয়? প্রজাতন্ত্র। আর ব্রিটেনকে রাজতন্ত্র কেন? রাজতন্ত্র মানে যে প্রধান, নামমাত্র প্রধান হোক। ব্রিটেনের রাজা বাড়ানি কিন্তু নামমাত্র শাসক, বিরাট কিছু ক্ষমতা নেই, কিন্তু ওই যে নামে প্রধান, আর প্রধান কীরমভাবে আসছে? বংশানুক্রমিক, রাজার ছেলে রাজা, রাজার ছেলে তার ছেলে রাজা, এরকমভাবে। ঠিক আছে, এবার দেখো, এইবারে 1950 সালে মূল সংবিধানে মোট কতগুলো ধারা ছিল? 395টা ধারা। বর্তমানে সংবিধানে কতগুলো ধারা আছে? কতগুলো তফসিল আছে? 12টি তফসিল। মূল সংবিধানে কতগুলো অংশ আছে? 22টি অংশ, 8টি তফসিল। আচ্ছা, মূল সংবিধানে মোট কটি মৌলিক অধিকার ছিল? 7টি। বর্তমানে কটি মৌলিক অধিকার আছে? 6টি। মূল সংবিধানে কটি মৌলিক অধিকার ছিল? 7টি। 7টি মৌলিক অধিকার কী কী? দেখো, 7টি মৌলিক অধিকার ছিল, বর্তমানে 6টি, আগে 6টি বলে নিই। 6টি: সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধান অধিকার। এগুলো আমি আস্তে আস্তে তোমাদের মুখস্থ করিয়ে দেবো একদম। আচ্ছা, মূল সংবিধানে কটা ছিল? 7টা। 7টা মানে আর একটা ছিল সম্পত্তির অধিকার, 31 নম্বর, আর্টিকেল 31-এ কী ছিল? সম্পত্তির অধিকার, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, দিয়ে 299-এ নিয়ে চলে যাওয়া হয়েছে, লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। মৌলিক অধিকার থেকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়েছে। কেন? সম্পত্তির অধিকার, দেখো, অ্যাকচুয়ালি সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার কেউ যদি ক্ষুণ্ণ করে, কেউ আমার কাছ থেকে কাটতে পারবে না। নাগরিকদের মৌলিক অধিকার, সে সুপ্রিম কোর্টে যেতে পারবে। ঠিক আছে, তাহলে নাগরিকদের মৌলিক অধিকার কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। সম্পত্তির অধিকার যখন মৌলিক অধিকার ছিল, তখন কী হচ্ছিল? ধরো দেশে আমাদের একটা মৌলিক অধিকার, যদি সম্পত্তি মানে আমার কাছে কেউ কাটতে পারবে না। এবার দেখো, একটা দেশের ডেভেলপের জন্য রেলপথ তৈরি হচ্ছে, রেলপথ যাবে সোজা সোজা, রেলপথ যাবে, দেখাচ্ছি, দেখো, একটা রেলপথ তৈরি হচ্ছে, রেলপথ তো অনেক জায়গা থেকে যাবে, এরকমভাবে আগে নির্বাচন করে রেলপথ যাচ্ছে। রেলপথ যেতে যেতে এইখানে একজনের জায়গা আছে, একজন বয়স্ক মানুষের জায়গা আছে, দিয়ে বলছে, না, আমি তো জায়গা, আমি সম্পত্তির অধিকার আমার আছে, আমি জায়গা কিন্তু সরকারকে দেবো না। দেখো, জাতীয় স্বার্থে সরকার চাইলে, আমাদের যেগুলো এখন সম্পত্তি আছে, জাতীয় স্বার্থে সরকার চাইলে কিন্তু নিতেই পারে, তার প্রাপ্য মজুরি দিয়ে। জাতীয় স্বার্থ মানে সবার স্বার্থে, যদি দরকার পড়ে সরকার চাইলে নিতে পারে, এটা টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। এইবারে এই যে সম্পত্তিটা দেখো তার আছে, সে বেচবে না, তাহলে রেলপথ কী করবে? সরকারকে কী করতে হবে? এরকম ঘুরিয়ে আবার নিয়ে যেতে হবে, আবার একজনের জায়গা, সে বলবে আমিও বেচবো না, তাহলে আবার ঘুরিয়ে এরকমভাবে নিয়ে যাবে। এরকমভাবে রেলপথ যাওয়া সম্ভব? তাহলে গিয়ে রেলপথটা কাদের জন্য? সবার স্বার্থে তো হচ্ছে। এই জন্য সম্পত্তির অধিকার, ফান্ডামেন্টাল রাইটস থাকার জন্য কি হয়, মানুষের এটাতে কিন্তু প্রবলেম হয়ে যায় যে সম্পত্তির অধিকার, আমি যদি সম্পত্তি আমার সরকারকেও না দিই, জাতীয় স্বার্থে হোক, যদি না দিই, তাহলে কি সরকার আমার কাছে জোর করে নিতে পারবে না? কারণ আমি তাহলে সুপ্রিম কোর্টে যাব, আর সুপ্রিম কোর্ট রায় দেবে সম্পত্তির অধিকার যখন আছে, তখন সরকার চাইলেও নিতে পারবে না। সেই জন্য কি করা হয়, মূল সংবিধানে 1978 সালে 44তম সংবিধান সংশোধন করে 31 নম্বর ধারা, মানে সম্পত্তির অধিকারকে কী করা হয়? অ্যাবলিশ করে দিয়ে ওটাকে লিগ্যাল রাইট করে দেওয়া হয়। বুঝতে পেরেছো কথাটা কী বললাম? কেউ কোনো পাবলিক নিতে পারবে না, কিন্তু সরকার চাইলে জাতীয় স্বার্থে কোনো যে কারুর জায়গা কিন্তু প্রাপ্য মজুরি দিয়ে, প্রাপ্য দাম দিয়ে নিতে পারবে, এটা কিন্তু রুলস আছে, এটা ভালো করে জেনে নাও। সেই জন্য কিন্তু চেঞ্জ করা হয়। আগে কটা ছিল মূল সংবিধানে? 7টা মৌলিক অধিকার ছিল, এখন কটা হয়েছে? 6টা। তাহলে মৌলিক অধিকার কোনটাকে চেঞ্জ করা হয়েছে? সম্পত্তির অধিকারকে। বুঝতে পেরেছো? অসুবিধা নেই, পুরো ডাউট ক্লিয়ার? আচ্ছা,
এরপরে হচ্ছে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গ বলেছে, একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসে আইভর জেনিংস। কেন? জটিল ভাষা। আচ্ছা, প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছে? ঠাকুরদাস ভার্গব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর গণপরিষদকে হিন্দুদের একটি সংস্থা কে বলেছে? লর্ড সাইমন, ঠিক আছে, সাইমন বলেছে। এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার দেখো তোমাদের করে দেওয়া আছে। এটা 5th চ্যাপ্টার চলছে, এর পরের সপ্তাহে আমরা মানে 6th অধ্যায় হলেই শেষ হয়ে যাবে প্রথম সেমিস্টারে। তারপরে আমরা পুরো ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করবো আরও। এর মধ্যে থেকেই কোশ্চেন দেখবে, ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। তোমরা খালি করে যাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো বা ফোন করো কিছু বুঝতে না পারলে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে একটা, ওই গ্রুপে জয়েন হয়ে যাও। দেখো কারুর কোনো বর্ধমানে যাদের বাড়ি নয়, দূরে গ্রামে বাড়ি, তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কথা বলতে পারবে। তোমরা দেখো, কোনো ডাউট থাকলে আমি অবশ্যই, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আর কারুর কোনো প্রবলেম থাকবে না। আমি এমনভাবে তোমাদের পড়াবো যে তোমরা খালি মনোযোগ সহকারে, প্রথমে এক একটা চ্যাপ্টারে 3টে করে পিডিএফ থাকবে, তোমরা প্রথমে, আর স্মার্ট নোটস, সেখানে কিওয়ার্ড দেওয়া থাকবে, পুরো কোশ্চেনটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্লে লিস্ট করে দেওয়া আছে, দেখো চ্যাপ্টারগুলো। প্রথমে চ্যাপ্টারটা ডেসক্রিপশন মানে ডিসক্রাইব করেছি আমি ভিডিওতে, তারপরে ভিডিওটা দেখবে যে ওয়ান লাইনার, এই যেমন ওয়ান লাইনার আছে মুখস্থ করার জন্য, তারপরে গিয়ে এমসিকিউ প্যাটার্নেই তোমাদের এক্সাম আসবে, তাই এমসিকিউ প্র্যাকটিস করবে। প্রত্যেকটা অধ্যায় এইভাবেই আমরা প্র্যাকটিস করব। এরপরে আমরা এমসিকিউ নিয়ে আসবো, তারপরে কি 6th চ্যাপ্টার। ঠিক আছে, এই অবধি থাক।